পৃথিবীর মাঝে তুমি শুধু নাই, নয়ন মেলিয়া চারিদিকে চাই। পৃথিবীর মাঝে তুমি শুধু নাই, মরণের পারে চলে গেছো আজ, মরণের পারে চলে গেছো আজ। কাঁদিছে আকুলে প্রাণ, সকালে নতুন সূর্য উঠিল, পাখিরা গাহিল গান। শিশুকাল থেকে স্নেহ মায়া দিয়ে এ জীবন খানি দিয়েছ ভরিয়ে। শিশুকাল থেকে স্নেহ মায়া দিয়ে এ জীবন খানি দিয়েছ ভরিয়ে। হাসি মুখে সব আঘাত সয়েছ, হাসি মুখে সব আঘাত সয়েছ। প্রেরণা করেছ দান, সকালে নতুন সূর্য উঠিল, পাখিরা গাহিল গান। স্মৃতি হয়ে আজ রয়ে গেছো তুমি, শ্রদ্ধা জানি চরণে প্রণমী। স্মৃতি হয়ে আজ রয়ে গেছো তুমি, শ্রদ্ধা জানি চরণে প্রণমী। আখির আড়ালে যত দূরে থাকো, আখির আড়ালে যত দূরে থাকো, হৃদয়ে বিরাজমান। সকালে নতুন সূর্য উঠিল, পাখিরা গাহিল গান। শাখা ভরে কত কুসুম ফুটিল, শাখা ভরে কত কুসুম ফুটিল। হিয়া তবু মৃয়মান, সকালে নতুন সূর্য উঠিল, পাখিরা গাহিল গান। সকালে নতুন সূর্য উঠিল, পাখিরা গাহিল গান। সাধু সাধু সাধু। এবারে আপনারা সবাই হাত জোড়ো করুন, সবাই বলুন, একেবারে যে মানুষটা সমগ্র জীবন জুড়ে আপনাদের মধ্যে ছিলেন, সুখ দুঃখ হাসি আনন্দ ব্যথা বেদনার সঙ্গী হিসাবে আপনাদের নিয়ে সুখে দুঃখে যিনি সংসার প্রতিপালন করেছেন এবং সুখ দুঃখকে মারিয়ে একটি সুখী সংসারের যিনি স্বপ্ন দেখতেন, সেই রজনীকান্ত বিশ্বাস পুত্র পুত্রবধূ কন্যা জামাতা এবং সর্বোপরি তাঁর পত্নী, আজকের আপনারা তাঁকে স্মরণ করে বলতে থাকুন। রাধারানী দেবী বলবেন না, সন্তান সন্ততিরা বলবেন। হে পিতা, মহাপ্রকৃতির আপন নিয়মে বস্তুত তুমি আজ আর আমাদের মধ্যে নেই। তুমি ইহ জগৎ ত্যাগ করেছ। প্রকৃতির পঞ্চমহাশক্তি মাটি জল আলো বায়ু বৃক্ষ দ্বারা গঠিত তোমার মানব শরীর পুনরায় পঞ্চভূতে বিলীন হয়ে গেছে। তুমি তোমার পৌরুষ শক্তির সাথে বাৎসল্য প্রেম আর স্নেহ যত্ন দিয়ে আমাদের গড়ে তুলেছিলে। মানুষের মতো মানুষ হওয়ার প্রতিটি পর্বে
তোমার ছিল অতি সতর্ক দৃষ্টি। কখনো তুমি কঠিন অনুশাসনের মধ্যে আমাদের সহবত শিখিয়েছ, আবার কখনো বাঁধ ভাঙা স্রোতের মতো ভালোবাসার আবেগে আমাদের ভাসিয়ে নিয়ে গেছ তোমার অকথ্য ভাবসাগরে। ঘরে বাইরে নিপীড়ন ও অত্যাচারে কখনো তোমাকে দিশাহারা হতে দেখিনি, কখনো তোমাকে মাথা নত করতে দেখিনি। তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছ নিরন্তর অসীম সাহসী মনোবলে। আমাদের সংসারে একমাত্র তুমিই ছিলে নিরাপদ বটবৃক্ষের নিশ্চিন্ত আশ্রয়। তোমার ঋণ শোধ করার কোনো সাধ্য আমাদের নেই। হে পিতা, ষড়রিপু দ্বারা পরিচালিত আমাদের জীবন, সে কারণ অজ্ঞানতা বশত অনেক অপরাধ হয়তো আমরা করে ফেলেছি কারণে অথবা অকারণে। কুকাজ, কটু কথায় হয়তো কত কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে, তবুও তোমার স্নেহ ভালোবাসা থেকে কখনো বঞ্চিত করেনি আমাদের। সব বেদনা, সব অভিমান ভুলে তুমি সর্বদা আমাদের শান্তির পথে ফিরিয়ে আনতে চেয়েছ তোমার সর্বশক্তি দিয়ে। আজ তুমি আমাদের মধ্যে নেই। তোমার স্মরণ সভায় আমরা স্মৃতির ভারে ভারাক্রান্ত ও বেদনার্ত। তোমার স্মরণ সভায় আজ আমরা অবনত মস্তকে আমাদের সকল অপরাধের ক্ষমা প্রার্থনা করছি। তুমি করুণা করে আমাদের সব বিষাদ অবসাদের অবসান করে দাও। আশীর্বাদ করো আমরা যেন তোমার মানবিক গুণগুলো বয়ে নিয়ে সামনে এগোতে পারি। হে পিতা, আজ তোমার স্মরণ সভায় আমাদের এই একান্ত প্রার্থনা, তুমি আমাদের সঙ্গে থেকো, আমাদের সত্যের পথে নিয়ে চলো। আমাদের কুসংস্কার বর্জিত করে আমরা যেন তোমার দেখানো পথে সত্যের আলোকে আমরা জগৎ সংসারকে আলোকিত করে তুলতে পারি। আমাদের এই আশীর্বাদ করো। যেদিকে তাকাই রয়ে গেছো তুমি জীবনের সবখানে, তোমার বাগানে ফুটেছি আমরা তোমার আশিস দানে। তোমার গুণের মহিমা ঝরুক আমাদের প্রাণে মনে, স্নেহময় হাত মাথায় থাকুক প্রতিদিন প্রতিক্ষণে। চিরজীবী হয়ে আমাদের মাঝে বেঁচে থাকো চিরদিন, হে মহর্ষি অপ্রতিশুদ্ধ তোমার স্নেহের দিন। পিতার উদ্দেশ্যে সবাই আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করুন। সবাই যখন পাবলিক চলে গেছে সেই সময় পয়সার যে মানে বাক্স নিয়ে আমাদের অন্যান্য স্যারেরাও চলে গেছেন। আবার পরবর্তী সময় সেখানে বলে দেওয়া হয়েছিল যে এটা এই প্রোগ্রামটার জন্য আরেকটি নতুন সিনেমা রাজা রামমোহন এরকম কিছু একটা প্রোগ্রামটা করা হয়েছে। মেন যেটা আমার বলার কথা সেটা হচ্ছে তখন খেলা হাই স্কুলের একটা ছোট মানে রুম ছিল, সেই স্কুলটাকে আপডেট করার জন্য বা আর্থিকভাবে সাহায্যের জন্য অ্যাকচুয়ালি করা হয়েছিল এবং নিজেরা ইন্টারেস্টেও পয়সা নেওয়ার কথাও হয়েছে। সেটা স্যার মাস্টারমশাই বলবেন, যা যতটুকু আমি বাবার মুখ থেকে শুনেছিলাম। তা এখানে শুধু তাই নয়, আমাদের এখানে বেশ কিছু জিনিস আমি দেখেছি বা বাবার মুখ থেকে বাবার যে পাওয়াগুলো এখনো পর্যন্ত পাওয়া হয়ে ওঠেনি। এক নম্বর, আমাদের খেয়ালা সোনারপুর উত্তর বিধানসভা অঞ্চলে একটা হাই স্কুল মানে কলেজ নেই। বাবা বারবার বলতেন দেখো আমাদের কত দূর গিয়ে পড়াশুনো করতে হবে, এই বাঁশবনি থেকে এই নগর যাদবপুর কত দূর আমাদের পড়াশুনো করতে যেতে হতো। সাইকেলিং করতাম আমরা, তা আমাদের বারবার বলতেন, আমি বাবাকেও বলতাম যে আমাদের এখানে কাছাকাছি কোনো কলেজ ইউনিভার্সিটি একটা কী বলবো থিয়েটার হল, কোনো ক্রীড়া প্রতিযোগিতার জন্য বড় স্টেডিয়াম
কিছুই কি নেই, কেন নেই, বা হেলথ 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 হসপিটাল, যে হসপিটাল খেয়াদা হাই স্কুলের পাশে যে হসপিটালটা রয়েছে সেই হসপিটালটা বারাইপুর হসপিটালের চেয়েও আগে, অথচ এই হসপিটালটা এখনো পর্যন্ত এই অবস্থায় আছে, মানে কেউ কোনো চিকিৎসার জন্য যায় কিনা সেটা সন্দেহ আছে। তো বাবা বা আমাদের কাছে যখন শেয়ার করতেন যে কেন এইগুলো হচ্ছে না, অ্যাকচুয়ালি বাবা বলতে দেখো বাবা, আমরা যেটা বুঝেছি আমাদের এই অঞ্চলটা এসসি এসটি ওবিসি বেশি আছে, এই জন্যই কোনো একটা শ্রেণী এই এলাকাটায় উন্নতি করতে দিচ্ছেন না। এটা খুব উপরের ব্যাপার, এই তোমার মাথায় আমার মাথায় ঢুকবে। বাবা দীর্ঘদিন সংগ্রামের সঙ্গে ছিলেন, যুক্ত ছিলেন, বেশ কিছুটা ফিল করতে পেরেছে পরবর্তী সময়ে, সেটা আমাকে বারবার বলতেন, বাবা পড়াশোনাটা ছেড়ে দাও, তুমি যাই করো, আমাদের এখানে এই এলাকার জায়গা জমি সব চলে যাবে, কিন্তু ওটা তোমাকে নিয়েই বাঁচতে হবে, তুমি ওই জায়গাটা ছিল না। তা আমাকে যখনই পড়তে বসতাম, আর ছোটোখাটো দু একটা ঘটনার কথা বলি, বাবাকে এত স্নেহ করতাম অথচ এত ভয় পেতাম, আমি ভয়ে ভক্তি বলতে পারেন খানিকটা। বাবা যখন পড়তে বসাতেন, তার সামনে যখন একটা মাছি বা মশা যখন এরকম করতেন, আমরা ভয়ে পিছিয়ে চলে যেতাম, মানে আঁটকে উঠার মতো আর কি। অথচ বাবা যে কোনোদিন একেবারে মেরেছেন বা থাপ্পড় মেরেছেন আমার জীবনে, আমার ব্যক্তিগতভাবে মনে নেই, কোনোদিনও মারেননি আমাকে। আর সেগুলো হচ্ছে এডুকেশনের দিক থেকে। আরও যে শিক্ষাগত দিক থেকে বাবার যে প্রচণ্ড একটা কোথাও যেন হা হা বা হা হুতাশ ছিল, আমাদের এই এলাকায় ভালো শিক্ষিত মানুষের অভাব। তো বলতে যে যখন আমরা আমাদের জেনারেশন করে উঠতে পারলাম না, যে কোনো বহু রকমের কারণ ছিল, এতন অঞ্চলে যোগাযোগ কমিউনিকেশন প্রবলেম ছিল, ভালো শিক্ষা ব্যবস্থা, ভালো শিক্ষা প্রতিষ্ঠান বহু বহু অভাব, এখনও যে একেবারে নেই তা না, এখনও রয়েছে। আর সেই জন্য আমরা তো হয়ে উঠতে পারিনি। আমার জেঠু খুব বলতেন আমাকে পার্সোনালি, দেখো বিশ্বজিৎ ভাই উঠতে পারলো না, তুমি যদি কিছু করতে পারো। আমি যখন তামিলনাড়ু কোয়েম্বাটিতে পড়তে গেছিলাম, ওখানে রিসার্চ করতে গেছিলাম, তা জেঠু যখন চলে গেলেন তখন আমি আসতে পারিনি। তার আগে আমি যতবারই এসেছি ততবার বলতেন। তো বাবা কি করতেন সেই জিনিসটা, বাবা যে এত কঠিন পরিশ্রমী ছিলেন, যেটা আমরা হয়তো 30% নিতে পেরেছি, আমার মনে হয় তাও মনে হয় কম হবে। সকাল 4:30-5টার সময় উঠতেন আর মাছের বিজনেস করতেন আর কি। সেখান থেকে টালিগঞ্জে নিয়মিত সাইকেলিং করে আসতেন, সাইকেলিং করে ওখানে মাছ নিয়ে যেতেন, ওখানে বিজনেস করতেন। সেখান থেকে এসে আবার রীতিমতো যে সমস্ত এখানকার লোকাল যে সমস্ত মানে আমাদের যতটুকু না সময় দিতে পেরেছেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের এত বেশি সময় দিয়েছেন যে তাদের কাছে আমাদের চেয়েও মনে অনেক বেশি মানে প্রিয় হয়ে উঠেছে। তারাও কিন্তু কিভাবে পিতা হিসাবে নিজেকে পুনর্নির্মাণ করতে হবে সেটা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে হতে পারে। কেননা আমরা একজন বাবাকে নিয়ে চর্চা করছি, তো আমার বাবার কথা বলছি, কতটা ভয় ও ভক্তি করতাম, মানে তিনি অনেক সেই গ্রামে। আমি একবার শুনতে পেয়েছি, হ্যাঁ বাবা আসছি, কিন্তু গুলি খেলায় এত জিতেছি যে আরেকটু জিতে তবে বাড়ির দিকে যাব, সেই রকম একটা ব্যাপার আছে। ভুলে গেছি বাবার শাসন, ভুলে গেছি বাবার সেই যে চোখটা ভুলে গেছি। তারপরে আরেকবার চিৎকার করেছেন, সুধাকর, এইবারে আর কোনো গুলির দিকে তাকাইনি, জিতেছি সেটা আর নিইনি, ছুটেছি বাড়ির দিকে। তো আমাদের বাড়িতে যারা গেছেন দেখবেন বিশাল একটা
প্রাঙ্গণ রয়েছে, প্রাঙ্গণের ওপারে আমি দাঁড়িয়ে রয়েছি, বাবা এদিকে দাঁড়িয়ে রয়েছেন। তো আমার তখন ওদিক দিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করেছি। বাবা কিন্তু মারবেন না আমি জানি, হাউমাউ করে কাঁদতে শুরু করেছি। এবারে কি বলবেন? বাবা কিছুই বললেন না, গুলিগুলো পুকুরে ফেলে দাও, বাড়িতে চলে এসো। বুক ফেটে যাচ্ছে, কিন্তু কি করবো, গুলিগুলো পুকুরে ফেলে দিলাম, বাড়িতে চলে গেলাম। তো বাবাকে এরকম ভয় ও ভক্তি করতাম। বাবা যদি বাড়িতে না থাকতেন আমি 100% শিওর আপনাদের সঙ্গে আমার পরিচয় হতো না, এখানে আসার সুযোগ পেতাম না, কেননা আমি এই মানুষটা তৈরি হতাম না। আজকের আমি এই যে বলার সুযোগ পাচ্ছি তার জন্য একটা মিনিমাম ন্যূনতম শিক্ষার দরকার। সেই শিক্ষাটুকু হতো না যদি বাবা যাত্রা ছেড়ে দিয়ে এসে বিড়ি বেঁধেছেন, সবজি বিক্রি করেছেন, মাঠে চাষ করেছেন, এইভাবে আমাদেরকে মানুষ করেছেন। প্রত্যেক বাবা, বিশেষ করে বিশ্বনাথ বারবার বলছিল এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের যে সমস্ত ছেলেমেয়েরা যারা একটু আমরা উপরে উঠতে পেরেছি তাদের পিছনে কিন্তু এইরকম বাবা মা ছিল বলে তবে উঠতে পেরেছি। তো সেই বাবাদের নিয়ে আমরা কি চর্চা করি না? পুনর্জন্ম হতে গেলে অনেক সাহসের দরকার আছে। মানুষের সবচেয়ে বড় ভয়, আমাদের বিভিন্ন স্টাডি, বিভিন্ন রিসার্চ বলছে, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, মানুষের সবচেয়ে বড় ভয় কোনটা জানেন? মানুষের সবচেয়ে বড় ভয় হচ্ছে বিশ্বাস হারানোর ভয়, সত্যটা জানার ভয়। ওইখানে যাব না, কেন না জানলেই এই লোকগুলো এই কথা বলবে, আমার বিশ্বাস চলে যাবে। আমরা খেলার সময় বিভিন্ন মাঠেতে টিম তৈরি করতে, সেই টিমের যাবতীয় দেখাশোনা, এমনকি প্লেয়ারদের খাবার দাবার থেকে আরম্ভ করে তাদের জন্য যে ব্যবস্থা করা, সমস্ত বিষয়ে আমি তার সামনে ছিলাম। আর তাকে আমি শ্রদ্ধা জানাই।